সাজা প্রদান করেন। সর্বোচ্চ সাজা ফাঁসি থেকে শুরু করে যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদের সাজা, যাদের এখনো পর্যন্ত সাজা শেষ হওয়ার পরেও কারাগার থেকে বাইর হওয়ার কোনো সুযোগ দেন নাই তাদেরকে। কিন্তু আমরা জানি, আমরা সকলে জানি, একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জামিন পাওয়ার অধিকার আছে। আমরা শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আমাদের যে সকল কারাবন্দী ভাইয়েরা কারাগারে জীবন যাপন করছেন, যদি তাদের পারিবারিক ব্যাপারটা যদি আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, বুঝতে পারবেন তারা কত মানবতার জীবন যাপন করছে। একদিকে তাদের পরিবার ধ্বংস করতে হয়েছে, একদিকে তাদের জীবন ধ্বংস, একদিকে তাদের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস। এতগুলা মানবতার জীবন নিয়ে আমাদের বিডিআর পরিবারের জীবন যাপন করে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সকলের মাধ্যমে আমরা সরকারকে জানাবো এবং বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি, আমরাও চাই প্রকৃত খুনিদের সাধারণ আয়ত্তে রেখে তাদের বিচার হোক। তার সাথে সাথে এটাও আমরা চাই আমাদের কোন নিরপরাধ জেলবন্দী ভাই যেন এই সাধারণ আওতায় না থাকে। তাই আমি আরো কিছু আপনাদের কাছে উল্লেখ করতেছি। এই তো তারা ক্ষান্ত অন্যায়, আপনারা আমাদের জেলবন্দী ভাইদের কাছ থেকে যদি আপনারা গিয়ে শুনতে পারেন, দেখতে পারবেন ওখানে আমাদের অনেক জেলবন্দী ভাইকে নির্যাতন নামে এমন তো ভাবে করছে, ড্রিল মেশিন দিয়ে তাদেরকে ছিদ্র করা হয়েছে এবং গরম পানিতে তাদেরকে হিট দেওয়া হয়েছে এবং আয়ু ভাতে ডিম দেওয়া হয়েছে। এই কঠিন নির্যাতন গুলো স্বীকার করেও আমাদের বিডিআর সদস্যরা এখনো বেঁচে আছে এবং ভবিষ্যতেও তারা বাঁচার স্বপ্ন দেখেন। কিন্তু এই স্বপ্নগুলো আপনারা জাতির বিবেক, আপনারা আমাদের কাছে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই খবরগুলো পৌঁছাতে চাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে। আপনাদের এই খবরের মাধ্যমে যেন আমাদের কারা নির্যাতিত ভাইরা যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে জামিনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দিয়ে পুনরায় যেন তাদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়। প্রিয় উপস্থিতি, এই ঘটনার সাথে তারা শুধু পিলখানাতে শান্ত হন নাই, পিলখানার ভিতরে এবং বাইরে বাংলাদেশের প্রতিটি স্থাপনায় তারা সর্বমোট 18,519 জন সদস্যকে ক্ষতিগ্রস্ত করেছেন। তারা বিভিন্ন ভাবে দায় দিয়েছেন যে বিডিআর এর সদস্যরা বিদ্রোহ করেছেন। না, বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই, বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার। তার ক্ষমতাকে ভাগাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটায় দিয়ে তৎকালীন 25-26 ফেব্রুয়ারি উনি ভাগাভুক্ত করেছেন। একদিকে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, মনোবল ধ্বংস করে দিয়েছেন, আরেকদিকে বিজিবির নাম পরিবর্তন, বিডিআর এর নাম পরিবর্তন করে বিজিবি দিয়ে তাদেরকে সাধারণ একজন দাঁড় বানিয়ে তাদের মনোবল ধ্বংস করে দিয়েছেন। আগে বিডিআর এর ছিল এক গুলি এক শত্রু, আর এখন আদেশ হচ্ছে তাদের একটাই অস্ত্র, তুমি গাড়ি নিয়ে হাঁটবে, সিলিয়াপ করে হাঁটবে, কিন্তু কোনো গুলি করতে পারবে না। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কোথায়, আমাদের বাংলাদেশ আজকে কোথায়? তাই আপনাদের কাছে আমি বলবো, আপনারা সকলে আমাদের পক্ষ হয়ে, আমাদের জেলবন্দীদের পক্ষ হয়ে সকলে মিলে আমাদের জেলবন্দীদের যেন মুক্তি হয় এবং এই মামলা থেকে তারা যেন মুক্তি পায়, এই ব্যাপারে আপনাদের কাছে দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, যদি আমাদের এক একজন জেলবন্দী পরিবারের আত্মনাদের কথাগুলো আপনারা শুনতে পারেন, তাহলে বুঝতে পারবেন ওনারা কতটুকু সুখে আছেন, ওনাদের পরিবার কতটুকু শান্তিতে আছে, একমাত্র ওনারা অনুভব করতে পারবে। কিন্তু এই যে বিভিন্ন রুমে থেকে আমাদের এই ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের বা আমাদের জেলবন্দী পরিবারদের দুঃখটা আপনারা বুঝতে পারবেন না বা ওনারা কেউ বুঝতে পারবে না। ছাত্র জনতার সরকার যখন এই বাংলাদেশে এসেছে, তখন আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দী পরিবার বিডিআর বাঁচার জন্য আশা নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা 5 আগস্টের পরে 9 আগস্ট থেকে আমরা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় এবং সেনাপ্রধান, বিজিবি প্রধান সকলের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। এরপরে আমরা প্রতিটি জেলা পর্যায়ে আমরা মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু দুঃখের বিষয়, তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই, তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই। কিন্তু আমরা চাই আমাদেরকে সুস্থ জবাব দিয়ে, আমরা এই দেশের সন্তান, আমাদেরকেও যেন সাধারণ মানুষ হিসেবে বাঁচার স্বপ্নটা পূরণ করার সেই সুযোগ তারা করে দেন এবং আমাদের জেলবন্দী ভাইদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনেন। আমি আর আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্যাতন কারা করছে? কারা নির্যাতন করছে? নির্যাতন আপনারা আসলে তখন বিভিন্ন ভাবে আপনারা মিডিয়াতে দেখেছেন, আপনাদের মাধ্যমে। আমরা তো তখন বন্দী ছিলাম, আমরা কিন্তু বন্দী ছিলাম। হ্যাঁ, তো ওখানে বিভিন্ন সেল গঠন করা হয়েছে।
সেলের মাধ্যমে মনে করেন আমাদের যে ভাইদেরকে যখন বর্তমানে কারাগারে যারা আছে তাদেরকে এমনভাবে নির্যাতন করছে, আমি শুধু উল্লেখ করে গেছি, গরম পানির হিট, নাকে গরম পানি, চোখে গরম পানি, আয়ু পথে ডিল মেশিন দিয়ে ছিদ্র এবং সুখ দিয়ে বান্ধা, গামছা দিয়ে বান্ধে তাদেরকে রুমের ভিতরে পানি দিয়ে ইলেকট্রনিক শর্ট দিয়ে ওদেরকে বসা রাখছে, এরকম নির্যাতন করেছে। কিন্তু কারা করছে এটা আপনারা নিজেরাই জানতে পারছেন। তখন আপনাদের মিডিয়ার কাছ থেকে আমরা জানতে পারছি জিনিসগুলা, আপনারা মিডিয়ারা ক্লিয়ার করছে এই নির্যাতনগুলো, যে নির্যাতনে পিলখানার আশেপাশে যে সমস্ত সদস্যরা ছিল, পরিবারগুলো ছিল, এই বিডিআর হাহাকারের আত্মকার, তারা পর্যন্ত বসবাস করতে পারে না। তারা বলছে আমরা এলাকা ছাড়া চলে গেছি। না, কারাগারে বসে না, কারাগারের বাইরে টিএর সেলে। প্রায় এখন আমরা বন্দী আছেন প্রায় 834 জন বর্তমানে বন্দী আছে। সবাই সাজা হয়েছে? সবাই সাজা দিয়েছে, কাউকে দিয়েছেন মৃত্যুদণ্ড, কাউকে দিয়েছেন লাইফ সাজা, কাউকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন, আবার কাউকে বিস্ফোরক, এইভাবে সাজা দিয়ে দিয়েছে তাদের। কিন্তু সাজা শেষ হওয়ার পরেও আজকে এতক্ষণ পর্যন্ত একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে তারা জামিন পাওয়া থেকে তারা সকল প্রকার সুবিধা থেকে তারা বঞ্চিত। সাজা তো শেষ, তারপর বিস্ফোরক মামলা কি আটকে রাখছে না অন্য কোনো মামলা? সঠিক বিস্ফোরক মামলা শেষের পরেও এখনো আমাদের যেমন 2 বছর সাজা হয়েছে তার, আজকে 16 বছর কারাগারে, 2 বছর সাজা, তার সাজা শেষ করে আরো 14 বছর সে কারাগারের ভিতরে অবস্থান করতেছে। এটা আসল রহস্যটা কোথায়, আপনাদের মাধ্যমে এটা বাইর করতেছে, কারাভোগ করতেছে। আমরা চাচ্ছি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের যে সকল জেলবন্দী ভাই আছেন, জেলবন্দী ভাইদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে অথবা জামিন দিয়ে অতি দ্রুত তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিচার করা হোক। যদি আমাদের ভাইরা দোষী হয়ে থাকে অবশ্যই তারা এই বিচার মাইনে নেবে, তবে তাদেরকে জামিন দিয়ে জেলের বাইরে আসা শুরু করে দিতে হবে পরিবারের কাছে। এবং আমরা চাই না যে এরকম কোন নির্দোষ ব্যক্তি যেন এই মামলায় কোনো প্রকার যেন সাজাপ্রাপ্ত হয়। আবার তেমনি এইটাও চাই না যারা প্রকৃতম দোষী অবশ্যই পিলখানার ভিতরে বাইরে যারা সকলে দোষী আছেন এই মামলার আয়তা যেন আসে এবং উপযুক্ত সাজা হয়, এটা আমরা চাচ্ছি। আসলে বিডিআর বিদ্রোহ তো ঘটে না, আপনারা বিডিআর বলতে বলবেন না, এটা হচ্ছে একটা তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। বিদ্রোহ বলতে বিডিআর কিছু ঘটে না। নির্যাতনটা যখন আমাদেরকে পিলখানা হত্যাকাণ্ডের পরে, যখন পিলখানা স্বাভাবিক হওয়ার পরে, যখন অফিসাররা সবাই হাজির হয়েছেন, হাজির হওয়ার পরে এখানে নিজেদের ইচ্ছে তৎকালীন সরকার একটা কাজ করছে যে আমাদের প্রত্যেককে গ্রেফতার করছিল কিন্তু একটা সিভিল আইনে ফৌজদারি মামলা, কিন্তু ওই মামলাটা বাদ দিয়ে ওনারা নিজস্বভাবে ওনারা একটা আইন গঠন করে নিয়েছেন। এটা কি বিশেষ আদালত, ওই বিশেষ আদালতে আমাদেরকে এই ধরনের মামলাগুলো পরিচালনা করছে। কারণ ফৌজদারি মামলা বা সিভিল আইনে যদি বিচার করে আমাদের কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না, তাই ওনারা ওই রাস্তাটা বেছে নিয়ে আমাদেরকে এই সাজাগুলোতে আওতাভুক্ত আনছে। সামরিক আদালতের মতো আর কি। সঠিক সামরিক আদালতের মতো না, সামরিক আদালতে যা 1900 আগে ছিল আমাদের 1972 প্রেসিডেন্ট অর্ডার আর্টিকেল 1, এটাতে বিডিআর এর সাজা হয়েছে যে সর্বোচ্চ 7 বছর কাউকে যদি হত্যা করে। আর এখন ওই আইনটাকে তখন বাদ দিয়ে উপস্থিতি আমাদেরকে কারাগারে রাখা অবস্থায় তখন ওই আইনটা বাদ দিয়ে কালো আইন গঠন করা হয়েছে কি যে বিশেষ আদালত। এই বিশেষ আদালতটাও আমরা বাদ করার জন্য আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে পিলখানা হত্যাকাণ্ডে আগে নির্যাতন করেছে কি, মানে সে পিলখানার মধ্যে যে বিজয় সদস্যদের আমাদেরকে নির্যাতন করছে, আমাদের যে পিলখানা হত্যাকাণ্ডটা হয়েছে তারপরে রিমান্ডের নামে এগুলা রিমান্ড তো বহির্ভূত। হ্যাঁ, কারণ রিমান্ড ওইভাবে নেয় না, এটা তো ডিজিএফআই, র্যাবের সেলে এবং টিএফআই, এমআই, আর্মি ইন্টেলিজেন্সের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কথাগুলো করছে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আব্দুল আজিজ, পিলখানা হত্যাকাণ্ডের এই বিচার প্রতিষ্ঠাতা আহ্বায়ক। আপনি একটু মাঝখানে বসেন, ওই মাঝখানে বসেন। কারণ অতগুলো মাইক সরানো থেকে আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আব্দুল আজিজ, পিলখানা হত্যাকাণ্ডের এই বিচার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং জেলে কারা নির্যাতিত শহীদ
ডিএডি আব্দুল রহিমের ছেলে। মূলত আমাদের এই যে নির্যাতনের যে বিষয়টা, এটা হচ্ছে যে এখন পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে 47 জন মিডিয়া সদস্যকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় জেলখানায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন পর্যন্ত এই পরিবারগুলা এই হত্যাকাণ্ডের বিষয়ে কোথাও কিছু বলতে পারেনি। আর তাছাড়াও রিমান্ডের পরেও 69 জন সদস্য এই কারাগারে মৃত্যুবরণ করে এবং 5 আগস্টের পরে এখন পর্যন্ত 6 জন মিডিয়া সদস্য মৃত্যুবরণ করে। তো সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে স্বাধীন তদন্ত কমিটির গঠনের যে বিষয়টা, এটা স্বাগত জানাচ্ছি, কিন্তু এই কমিটিগুলো থেকে থাকতেছে কে বা কারা থাকতেছে, এটা আমরা এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা জানতে পারছি না। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে আমাদের শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি যেন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো যেন আমরা জানতে পারি। আর গত 5 আগস্টের পর এখন পর্যন্ত বিডিআর সদস্যরা কোনো ধরনের জামিন শুনানি করতে পারেনি। কোন ক্ষেত্রে প্রথমবার বলা হচ্ছে যে পিপি নিয়োগ হয় নাই, দ্বিতীয়বার বলা হচ্ছে যে আদালতের স্থান সংকলন ঠিক হয় নাই, তৃতীয়ত বলছে যে পিপি নিয়োগ হয়েছে, পিপিরা সময় চেয়েছে, চতুর্থবার আদালতের যে বিচারক অসুস্থ হয়ে গেছে। তা আমার কথা হচ্ছে যে একটা আদালতের বিচারক অসুস্থ হইতে পারে, সেক্ষেত্রে 375টা যে অ্যাপ্লিকেশন আছে, আমরা 16 বছরে এখন পর্যন্ত কেন এর মানে জবাব বা এর কোনো সুষ্ঠু সমাধান পাইনি। এখন আমাদের মিডিয়া এবং সকলের কাছে একটা দাবি, এই সরকার যেহেতু আমাদের সরকার, এই সরকার যেহেতু জনগণের সরকার, আমরা বিপ্লব করে যেহেতু এই সরকার এনেছি, এই সরকারের কাছে আমাদের একটি মানে বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে, বাধাটা বলুন, আমরা ওই বাধার বিরুদ্ধে লড়াই করব। আমরা গত 16 বছরে এই বাধা অতিক্রম করার জন্যই রাস্তায় ছিলাম, কারণ 5 আগস্টে পর্যন্ত আমরা মৃত ছিলাম। এই পিলখানা হত্যাকাণ্ড যেন একটি সুষ্ঠু তদন্ত বা একটি ন্যায় বিচার পায়, এই জন্য আমরা এবং যারা রিটায়ার্ড পার্সন ছিল সেনা অফিসার, তারাও কিন্তু এই বিপ্লবী সরকারের সাথে একত্রতা ঘোষণা করে কিন্তু আমরা রাস্তায় ছিলাম। আমাদের বিডিআর সৈনিকরাও এই বিষয়টাতে রাস্তায় ছিলেন। আমাদের বিষয় হচ্ছে যে আমাদের সরকার কোথায় মানে আটকে আছে আমরা এটা জানতে চাই, আমরা ওই আটকানোর বিরুদ্ধে আবার লড়াই করতে চাই এবং দেশ বিরোধী যে আগ্রাসন, এই আগ্রাসনের মোকাবেলা করতে হলে প্রশিক্ষিত দেশপ্রেমিক বিডিআর সদস্য ছাড়া আপনারা এই আগ্রাসনকে রুখতে পারবেন না। কারণ একটা গার্ডকে কেউ মানে 2 পয়সা মূল্য দিবে না। যদি একটা বাংলাদেশের সৈনিক হয়, সৈনিকের বিরুদ্ধে মানে দাঁড়াতে হলে তারা চিন্তা ভাবনা করবে, কারণ এখন তো সৈনিক নাই, তারা হচ্ছে গার্ড। এই গার্ড দিয়ে বাংলাদেশ পরিচালনা করার কোনো প্রয়োজন নাই। আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ রাইফেলস বাংলাদেশের হাতিয়ার হিসেবে বাংলাদেশের আবার বর্ডারকে সুরক্ষিত রাখবে। বর্ডার সুরক্ষিত করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স কে শক্তিশালী করতে হবে এবং এই দেশপ্রেমিক বিডিআর সদস্য সহ যারা এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে চাকরিচ্যুত হয়েছে, প্রত্যেকটা সেনা অফিসারকে পুনর্বহাল করতে হবে। 18,520 জন পরিবার যেন তাদের ন্যায্য এবং ন্যায্য অধিকার ফিরে পায়, এটা হচ্ছে আমাদের দাবি। আর 16 বছরে কেন এখন পর্যন্ত একটা জামিনের অ্যাপ্লিকেশনের শুনানি হয় নাই, এই বাধাটা কোথায়, এটা আমরা বিডিআর পরিবার জানতে চাই। এবং আগামী ডেটে আগামী 9/1/2025 যে আমাদের আদালত আছে, এই আদালতের জন্য আমাদের জেলবন্দি যারা আছেন তারা যেন জামিন পান এবং জামিনের অ্যাপ্লিকেশন গুলোর জন্য শুনে উপযুক্ত আদালতের জন্য আমরা এই কথাগুলো বলতে পারি। আদালত সংস্কারের বিষয়ে গত 10 তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেন আইন মন্ত্রণালয়। এই আইন মন্ত্রণালয়ের অধীনে যে প্রজ্ঞাপন জারি করা হয় কতটুকু সংস্কার হয়েছে, এটাও আমরা মানে আরেকটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে চাই। এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। মানে মূল বিষয়বস্তু হচ্ছে যে মানে বিডিআর এর ইস্যুতে সরকার কোন জায়গায় আটকে আছে, ওই জায়গাটা আমাদেরকে স্পষ্ট করুন, আমরা তার বিরুদ্ধে লড়াই করব। আমরা যেমন ভাবে এই ফেসিস্টের বিরুদ্ধে
আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যেহেতু দাঁড়াইতে পারছি, এই ঝুঁকু, এই ছোটখাটো মানে বাধা আমরা অতিক্রম করে এই সরকারকে ব্যর্থ সরকারের জন্য পরিণত না হয়, সেক্ষেত্রে যেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় আমরা রাজপথে থেকে, আদালতে থেকে, যেখানে যে জায়গা থেকে আমাদেরকে এই সরকারকে পরিচালিত করতে হয়, আমরা ওইভাবে সরকারের সাথে লিয়াজু করে চলবো। এবং আপনারা কি বিজেপি বাদ দিয়ে কি বিডিআর নামটা আবার পুনর্বহাল করছেন? যে আমরা 100% আমরা যে 9টি দাবি দিয়েছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে, ওইখানে 9 দফার 7 নম্বর দফা হচ্ছে যে আমাদের পুনরায় এই বিডিআরকে পুনর্গঠন করতে হবে, বিডিআর নামে তাকে প্রতিস্থাপন করতে হবে। আমি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠার হকের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ। আপনারা পরিচয় দিয়ে কথা বলবেন। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2009 সালে ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক আমি নায়েক মোহাম্মদ রেজাউল করিম রতন বিশ্বাস, আমি বিডিআর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক। জি না, আমি চাকরিচ্যুত। আমি আসলে আমাদের এই বিচারটা হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে আপনার সিভিল যেটা আইন এটাতে, আর আমাদের বিডিআর আইনে আমি 6 বছর জেল খেটেছি। আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা এবং নির্যাতিত নিপীড়িত বিডিআরের পরিবারবর্গ, সার্বিক সহযোগিতায় বিডিআর কল্যাণ পরিষদের আয়োজিত আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে আমার বক্তব্য ক্লিয়ার। একটা হচ্ছে আমার সাংবাদিক ভাইরা হচ্ছে সমাজের আয়না, জাতির বিবেক। আপনাদের কাছে আমার প্রশ্ন যে পৃথিবীর কোন আইনে সাজা ভোগ শেষেও জেলখানায় আটকিয়ে রাখতে পারে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার। পৃথিবীতে কোন আইনে সাজা ভোগ শেষেও তাকে জেলখানায় আটকিয়ে রাখতে পারে? আর বাংলাদেশের কোন আইনে 15 বছর জেলখানার পর, 16 বছর জেলখানার পরেও জামিন হবে না? জামিনটা আমার অধিকার কিনা? আমরা কি বাংলাদেশের নাগরিক কিনা? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমরা এই জামিনের জন্য ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আমরা 4 বার জামিন আবেদন করেছি। আদালত বিভিন্নভাবে বিভিন্ন কিছু বোঝায় জামিন নাকচ করে দিয়েছে, নামঞ্জুর। এখন আসলে কোথায় আমরা এই 5ই আগস্টের পরে থেকে আজ পর্যন্ত বিডিআর পরিবার, বিডিআর কল্যাণ পরিষদ সারা বাংলাদেশে কমপক্ষে 25 থেকে 30টা প্রোগ্রাম করেছি, ইনডোর এবং আউটডোর। কিন্তু আমরা কি কারণের জন্য ওই সরকারের কাছে পৌঁছাইতে পারতেছি না? আমাদের মেসেজটা সরকারের কাছে যাচ্ছে না। কেন যাচ্ছে না এটা আপনারা একটু আমাদের একটু সরকারকে, আমাদের বর্তমান সরকার থেকে একটু জেনে আমার 1.5 বছর কাছে বলবেন। আমার একটা বিশ্বাস, আমরা সারা বাংলাদেশে যে প্রোগ্রাম করেছি, ঢাকাতে প্রোগ্রাম করেছি, অনেক প্রোগ্রাম করেছি, অনেক ইনডোর আউটডোর। এখন ঘটনা হচ্ছে যে আমরা যেখানে যাই, চার দোকানে যাই, বাসে যাই, ট্রেনে যাই, যেখানে যাই, সবাই আমাদেরকে বলে আপনারা চাকরি ফেরত পাবেন অথবা সবাই মুক্তি পাবে। কিন্তু গভর্নমেন্ট থেকে আজ পর্যন্ত বিভিন্ন টক শোতে আমাদের নিয়ে আলোচনা হয়,
বিভিন্ন টকশোতে আলোচনা হয় এবং আমাদের পক্ষে আলোচনা হয়, ম্যাক্সিমাম আমাদের পক্ষে আলোচনা হয়। কিন্তু কোথায় আমরা আটকে আছি এটাই আমরা জানতে পারতেছি না, যে আমরা কোথায় আটকে আছি এই জিনিসটা আমরা জানতে পারতেছি না। এখন সরকারের কাছে আমরা পৌঁছাতে পারছি না, আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি এই সরকারের কাছে পৌঁছাতে পারতেছি না। আসলে আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের অপরাধটা কোথায়। আমরা ইতিপূর্বে বিভিন্ন সংগঠনের বিভিন্ন ভাবে দেখছি যে এই সচিবালয় ঘিরাও, অমুক তমুক, রাস্তাঘাট, রিক্সা শ্রমিক, এই বিভিন্ন আন্দোলন দেখছি। তাদের বিভিন্ন আন্দোলনের বিভিন্ন দাবি দেওয়া মানেও নিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু আমরা সুশৃঙ্খল, আমরা যেহেতু একটু সুশৃঙ্খল বাইরে, আমরা সুশৃঙ্খল ভাবে এবং খুবই আন্তরিকতার সাথে, যেহেতু এই গভর্নমেন্টটা আমাদের সরকার, জনগণের সরকার, জনতার সরকার, ছাত্র জনতার সরকার, আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। এই ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর জন্য আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু অনেক আশা নিয়ে। কিন্তু আমরা কোথায় কেউ আটকে আছি, আমরা উশৃঙ্খলতা দেখাতে পারতেছি না। আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর লোক, এবং উশৃঙ্খল দেখাতে পারি না, রাস্তাঘাটে উশৃঙ্খল করতে পারি না। এই জন্য কি আমাদের, এটাই কি আমাদের অপরাধ? এইটাই কি আমাদের অপরাধ কিনা আমার জানতে ইচ্ছে করে, আমার খুবই জানতে ইচ্ছে করে গভর্নমেন্টের কাছে। আমরা যে সুশৃঙ্খল আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি, এই জন্য কি আমরা সরকারের মানে নক্ষধর্মের অথবা কাছে আমাদের কাছে একটা পৌঁছাইতে পারতেছি কিনা, এটাই আর কি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সাজা শেষ হয়েছে কতজন এভাবে কারাগারে? 278 জন